আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাজনীতির মাঠ হঠাৎ করে উত্তপ্ত হয়ে গেছে। আজকে বিকেলে ইনকিলাব মঞ্চের জাবের তাবের শহীদ ওসমান হাদির ওয়াইফ এরা সবাই মিলে যমুনার সামনে অবস্থান ধর্মঘট চালু রাখার কথা ছিল। গতকালকে থেকে তারা সেটা চালু করেছিল এবং পুলিশের গুলিতে ইনকিলাব মঞ্চের অনেক কর্মী সমর্থক আহত হয়েছে। পুলিশ গুলি করেছিল, রাবার গুলি করেছিল এবং আহত অবস্থায় অনেকে এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। সর্বশেষ যেটা জানা গিয়েছে সেটা হচ্ছে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা সবাই যমুনার সামনে এখন ছুটে গিয়েছে। সেখানে এখন দলে দলে ঝাঁকে ঝাঁকে তরুণ বিপ্লবীরা জড়ো হচ্ছে এবং প্রতিবাদ সমাবেশে অংশ নিচ্ছে। আজকে সকালে যেটা হয়েছিল, ইউনূস সরকার যে পে স্কেল ঘোষণা করেছিল সেই পে স্কেলের কার্যকর করার দাবিতে সরকারি কর্মচারীরা যমুনার দিকে তাদের মিছিল নিয়ে অগ্রসর হচ্ছিল। তখন পুলিশ তাদের উপরও হামলা চালায়, সেখানেও 15-20 জনের মতো আহত হয়। পরবর্তীতে সরকারি কর্মচারীরা শহীদ মিনারে গিয়ে তাদের অবস্থান কর্মসূচি কন্টিনিউ করে। এদিকে গতকালকে চিটাগাংয়ে যে বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া, সেটার প্রতিবাদে বন্দরের যে কর্মকর্তা বা শ্রমিক যারা আছে তারা বন্দর বন্ধ করে দিয়েছিল এবং সেখানে যেহেতু বন্দর বাংলাদেশের প্রাণ, বন্দর ছাড়া খাদ্য আদান প্রদান বা আমদানি রপ্তানি পুরোপুরি বন্ধ থাকে। সুতরাং বন্দর চালু করার জন্যে আমাদের নৌ পরিবহন উপদেষ্টা বিক্টে শাখাওয়াত সেখানে গিয়ে আন্দোলনকারীদেরকে আলটিমেটাম দিয়েছিলেন এবং আজকের মধ্যে বন্দর খুলে দেওয়ার একটা আলটিমেটাম দিয়েছিলেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সমাজের নানা অঙ্গন থেকে নানাভাবে রাজনীতিতে উত্তাপ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং এতে যে কোনো একটা যদি আগামী 5-6 দিনের মধ্যে যদি নির্বাচন বানচাল করার কোনো একটা আন্দোলন হয়ে যায়, সেক্ষেত্রে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিছানো ছাড়া অথবা জরুরি অবস্থা ঘোষণা করা ছাড়া অন্য কোনো উপায় এই মুহূর্তে হয়তোবা সরকারের কাছে নেই। সেক্ষেত্রে নির্বাচন পিছিয়ে গেলে নির্বাচনের জন্য যে উপযুক্ত পরিবেশ সেটা আগামী ডিসেম্বর ছাড়া, মানে প্রায় 10 মাস পরে ছাড়া এর আগে আর কোনো সময়টা নাই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সরকারের ব্যর্থতা হতে পারে, সরকারের অসাধু চক্রান্ত হতে পারে, কারণ এই সময়ে এই জিনিসপত্রগুলো বাস্তবায়ন করা সরকারের কী দরকার ছিল? বন্দর অন্যদের হাতে তুলে দেওয়া অথবা পে স্কেল সরকারি কর্মচারীদের জন্য ঘোষণা করা। কেননা যেখানে অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য নয়, যেখানে কর কাঠামো, কর কালেকশনের রেটটা বাড়েনি, সেখানে দ্বিগুণ বেতন দিয়ে আলটিমেটলি সমাজের মধ্যে বৈষম্যটাই বাড়ানো হচ্ছে এবং যাদেরকে দেওয়া হয়েছে তারা তো ন্যায্য দাবিতে, ন্যায্যতার জন্যই তো সরকার সেটাকে মানে বিবেচনা করেছে, বিবেচনা করে অ্যাপ্রুভ করেছে। টাকা সংস্থান করতে পারে না, সেটা তারা বাস্তবায়ন করতে পারে না। এখন পরবর্তী সরকারের উপর যদি বাস্তবায়নের দাবিটা দিয়ে দেওয়া হয়, তাহলে পরবর্তী সরকার সেই টাকাটা কোত্থেকে পাবে? এটা তো বাংলাদেশের উপর, বাংলাদেশের 20 কোটি জনগণের উপরে একটা নতুন করে বোঝা চাপিয়ে দেওয়া। সুতরাং আজকে ইনকিলাব মঞ্চের উপর যে আক্রমণ, সেটাতে এখন কে কোন দিক থেকে ফয়দা হাসিল করার চেষ্টা করছে সেটা আমরা জানি না। এখানে কি সরকার থেকে অসৎ উদ্দেশ্য দেখা যায়, কোনো রাজনৈতিক দলের অসৎ উদ্দেশ্য দেখা যায়, নাকি ইনকিলাব মঞ্চে নিজেদের মধ্যে অসৎ উদ্দেশ্য আছে? কেননা শহীদ ওসমান হাদির ওয়াইফ 2 কোটি দামের একটা ফ্ল্যাট পেয়েছে, শহীদ ওসমান হাদির ভাই যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনারের অফিসে নিয়োগ পেয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সবাই যার যার মতো করে আখের গুছা নিচ্ছে, রক্ত দিচ্ছে কেউ, মারপিট করছে কেউ, ত্যাগ স্বীকার করছে কেউ, এবং এর মাঝে কেউ একজন আবার অসৎ উদ্দেশ্য হাসিল করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। এখন রাজনৈতিক অঙ্গ উত্তপ্ত হওয়ার মধ্য দিয়ে এখন সেই অসাধু উদ্দেশ্যটা কার পক্ষে যাবে, কে পুডিংয়ের বড় একটা ভাগ পাবে, কে হালুয়া রুটির বড় একটা ভাগ পাবে, সেটারই মহা উৎসব চলছে। ঢাকা 8 যেহেতু নির্বাচনী এলাকা ছিল ওসমান হাদির, সুতরাং ওসমান হাদি কেন্দ্রিক যেই আন্দোলন, যেই বিক্ষোভ, এগুলা ঢাকা 8কে
যেহেতু ওসমান হাদি মারা গেছে, সুতরাং ঢাকা আটকে তার সংসদীয় যে নির্বাচনটা, সেই নির্বাচনের ফলাফলটাকে খুব বড়োভাবে প্রাধান্য বিস্তার করতে পারে। সুতরাং এখানে নানা রকম ইকুয়েশন নানা দিক থেকে খেলছে। এখন সামনের দিনগুলোতে কী হয় সেটা দেখার বিষয়। ভালো থাকবেন।